হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপুরা টেট 2025 সিডিপি আপার প্রাইমারি প্রশ্ন। অর্থাৎ কিছুদিন আগে মানে এক বছর আগে যেটা 2025 সালে ত্রিপুরাতে যে পরীক্ষাটা হয়ে গেল, আপার প্রাইমারি লেভেলের যে পরীক্ষাটা হলো সেখানে সিডিপি থেকে কি কি প্রশ্ন এসেছিল, কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল এবং কি ধরনের প্রশ্ন এসেছিল এবং আগামী দিনে আমাদেরকে কোন কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন এখানে এমসিকিউ আকার রয়েছে এবং যেগুলো ডিটেলস পড়ার প্রয়োজন সেগুলো আমি অবশ্যই ডিটেলসে বলে দেবো। তাই প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে করো এবং তোমরা আনসারগুলো নিজেরা করার চেষ্টা করো। যদি কোনো থেকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? দেখো, ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্ন বলছে যে ব্যক্তিত্ব পরিমাপের জন্য পার্সোনাল ডাটা সিট মানে প্রথম পার্সোনালিটি ইনভেন্টরি কে উদ্ভাবন করেছিলেন? এটা যদি আমরা পার্সোনালিটি চ্যাপ্টারটা কি বললাম, এই যে পার্সোনাল ডাটা বা যে একটা চ্যাপ্টার নাম হচ্ছে কি পার্সোনালিটি, কি চ্যাপ্টার নাম হচ্ছে কি পার্সোনালিটি, অর্থাৎ ব্যক্তিত্ব। এই চ্যাপ্টারটা পড়লে কিন্তু আমরা ইজিলি এই আনসারটাকে করতে পারবো। তাহলে ব্যক্তিত্ব পরিমাপের জন্য পার্সোনাল ডাটা সিট বা পার্সোনালিটি ইনভেন্টরি প্রথম কে আবিষ্কার করেছেন? একদম এর ডিটেলস জানার দরকার নেই, শুধু নামটা জানলেই হয়ে যাবে। কি হবে? উডসর্থ, আলফোর্ড, মর্টন ফ্রিন্স এবং নান অফ দিস অ্যাবাভ। তাহলে এখানে আনসার কি হবে? এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পার্সোনাল ডাটা সিট বা পার্সোনালিটি ইনভেন্টরির প্রথম উদ্ভাবন কে ছিলেন, তাহলে আনসার হবে কি উডসর্থ। ওকে, ক্লিয়ার? চলো পরের প্রশ্ন বলছে বংশগত বৈশিষ্ট্য বা ইনহেরিটেন্ট ট্রেটস এর পার্থক্য কোন ধারণার সঙ্গে যুক্ত? এখানে দেখো বংশগত বৈশিষ্ট্য বলতে বোঝাচ্ছে যে পার্থক্য কোন ধারণা। এই যে আমরা ব্যক্তিগত পার্থক্য দেখি, এইখানে ধরো রয়েছে কি, এটা ধরো এটা কালু, আর এটা কি, এটা হচ্ছে ধলু, তাই তো? কালো আর ধলু, কালু দেখতে কেমন ছোট, ধলু দেখতে কেমন বড়। তাহলে এগুলো আমরা কি পাচ্ছি? ইনহেরিটেন্ট, বংশগতি। কালু দেখতে কালো, ধলু দেখতে সাদা, এগুলো ইনহেরিটেন্ট। তাহলে এই বংশগত বৈশিষ্ট্যটা কি করছে, কোন নীতির সঙ্গে যুক্ত? সামাজিক বঞ্চিত শিশু? কখনোই নয়, কারণ এগুলো তো সমাজের উপর নির্ভর করে না। ব্যক্তিগত পার্থক্যের ধারণা, সাংস্কৃতিকভাবে বঞ্চিত শিশু, ওপরে কোনোটাই নয়। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি, ব্যক্তিগত পার্থক্যের ধারণা বা কনসেপ্ট অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের নীতি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলে আসি পরের প্রশ্ন বলছে প্যাভলভ আবিষ্কৃত শিখনের প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং তথ্যটি কোন ধরনের তথ্য? তাহলে আবারও বলছি, প্যাভলভের আবিষ্কৃত শিখনের প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনের থিওরিটিকে আমরা কি বলবো? কগনিটিভ ফিল্ড থিওরি, এসআর থিওরি উইথ রিইনফোর্সমেন্ট, এসআর থিওরি উইদাউট রিইনফোর্সমেন্ট, আর একটা রয়েছে কি কোনোটা নয়। তাহলে প্যাভলভের থিওরিটি যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো উদ্দীপক এবং প্রতিক্রিয়া থিওরি। তাহলে কি বললাম? উদ্দীপক এবং প্রতিক্রিয়া থাকবে উইথ রিইনফোর্সমেন্ট, ঠিক আছে? তাহলে এস আর বন্ড বলা হয়, কি বলা হয়? এস আর বন্ড মানে স্টিমুলাস অ্যান্ড রেসপন্স। ওকে, স্টিমুলাস এবং রেসপন্স থাকবে উইথ রিইনফোর্সমেন্টের সঙ্গে। তো অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলে আসি 4 নাম্বার বলছে থর্নডাইকের শিখন তত্ত্বটি কি মানে কোন ধরনের তত্ত্ব? এই যে আমরা যে থর্নডাইকের শিখন তত্ত্ব পড়েছি অলরেডি, দেখবে তোমাদের লার্নিং বা শিখন থিওরির ওপর আমি প্রায় 5 থেকে 6টা ক্লাস করিয়েছি, ওখানে প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে আলোচনা করেছি থিওরি ক্লাসে। তাহলে থর্নডাইকের থিওরিটি কিসের সঙ্গে যুক্ত? বলছে ফিল্ড থিওরি অফ লার্নিং, কগনিটিভ ফিল্ড থিওরি, এসআর থিওরি উইথ রিইনফোর্সমেন্ট, আর কোনোটা নয়। কি হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি। তাহলে এখানে আনসার হবে কি এসআর থিওরি উইথ রিইনফোর্সমেন্ট। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তো তোমাদেরকে একটু আমি কারেকশন করে দিই, এই জায়গাটায় হয়তো আমি ভুল বলে ফেলেছি, এটা একটু কারেকশন করে নিও। যে ক্লাসিক্যাল যে কন্ডিশনিং থিওরিটা রয়েছে সেটা হবে কি এসআর থিওরি উইদাউট রিইনফোর্সমেন্ট, ঠিক আছে? এই জায়গাটা একটু ভালো করে মাথায় রাখবে, এখানে কিন্তু কোনো রকম রিইনফোর্সমেন্টের প্রয়োজন হয় না। তাহলে কি বললাম, যে প্যাভলভের যে থিওরিটা রয়েছে, প্যাভলভের থিওরিটাকে বলবো কি আমরা এসআর থিওরি উইদাউট রিইনফোর্সমেন্ট। অর্থাৎ এখানে স্টিমুলাস এবং রেসপন্সের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা লার্নিং করে। এক্ষেত্রে রিইনফোর্সমেন্ট মানে কোনো বাহ্যিক পুরস্কারের কথা বলা হয়নি। তাই অপশন নাম্বার সি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার, ঠিক আছে?
অপশন নাম্বার সি। চলো দেখো, তো এখানে আমরা কি পেলাম, এই যে আমরা থর্নডাইকটা কিন্তু অপশন নাম্বার সি পেলাম, যে এস আর থিওরি উইথ রিইনফোর্সমেন্ট, এটা পেলাম। এটা কিন্তু স্কিনারের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। এস আর থিওরি উইথ রিইনফোর্সমেন্ট এটা স্কিনারের ওপরেও কিন্তু প্রযোজ্য হবে। থর্নডাইকের সঙ্গে যেমন প্রযোজ্য হবে, ঠিক তেমনি স্কিনারের সঙ্গেও কিন্তু প্রযোজ্য হবে। আমরা এই থর্নডাইকের যে থিওরিটা, এই থিওরিটাকে আমরা কি বলবো, কানেকশনিজম বলবো বা সংযোজনবাদ বলবো, মনে থাকবে। তাহলে থর্নডাইকের থিওরিকে আমরা কি বলবো, কানেকশনিজম বা সংযোজনবাদ বলবো। কারণ এখানে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে একটা সঠিক সংযোগ সাধনের মধ্যে দিয়েই কিন্তু শিখন সম্পন্ন হয়। এছাড়াও এই থর্নডাইকের থিওরির আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে কি প্রচেষ্টা ভুলের শিখন। কিসের? প্রচেষ্টা ভুলের তথ্য বা ট্রায়াল অ্যান্ড এরর থিওরি বলা হয়। ওকে, আবার মাথায় রাখবো এই থিওরিটাকে কি বলা হয়, এস আর বন্ড থিওরি বলা হয়। কি বলা হয়? এস আর বন্ড থিওরিও বলা হয়ে থাকে। এখানে আমরা প্রত্যেকটা ডিটেলসে ক্লাস করেছি, তাই আমি এখানে বলছি না, যেহেতু তোমাদের এই টপিকের উপর ডিটেলসে ক্লাস করিয়েছি, আমি এখানে পিডিএফ আকারে দিয়ে দিয়েছি, একটু পড়ে নেবে। তাহলে পরীক্ষা আসে যে থর্নডাইকের প্রধান তিনটি সূত্র কি কি, ল অফ রেডিনেস, ল অফ এক্সারসাইজ, আর একটা রয়েছে কি ল অফ ডিসকাস, ল অফ ইফেক্ট, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে কি ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র আর প্রস্তুতির সূত্র। এই তিনটে সূত্র হচ্ছে প্রধান সূত্র। এগুলো কি একদম ডিটেলস বিস্তারিত ক্লাস করানো হচ্ছে, অবশ্যই ক্লাসগুলো করে নেবে। আর থর্নডাইক এছাড়াও 5টি গৌণ সূত্র কথা বলেছেন, নামগুলো মনে রাখবে। একটা হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, মানসিক প্রস্তুতির সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, সদৃশ্যের সূত্র আর অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। এই 5টা সূত্র কিন্তু ভালো করে পড়ে রাখবে। চলে আসি, অপারেন্ট কন্ডিশনিং থিওরি কার? স্কিনার, ওয়াটসন, হল, নানাবিসাবাব। কি হবে অ্যান্সার? তাহলে অপারেন্ট কন্ডিশনিং থিওরি প্রবক্তাকে, অপারেন্ট কন্ডিশনিং থিওরি প্রবক্তা হচ্ছেন স্কিনার। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। নেক্সট কোশ্চেন, শিখন প্রতিবন্ধী বা লার্নিং ডিসেবিলিটি বলতে কাদের, লার্নিং ডিসেবিলিটি শিশুদের কি কি অসুবিধা দেখতে পাবো? তাহলে যদি শ্রেণীকক্ষে লার্নিং ডিসেবিলিটি স্টুডেন্ট দেখা যায়, তো সেক্ষেত্রে আমরা কি কি সমস্যা দেখতে পাবো? এক হচ্ছে প্রকাশমূলক ভাষার প্রকাশমূলক, কোনো শিক্ষার্থী অনেক কিছু জানে, সে কিন্তু সঠিকভাবে প্রকাশ করতে পারছে না, হতে পারে। আবার অনেক শিক্ষার্থী রয়েছে খুব ভালো করে পড়াশোনা করে, মন দিয়ে শোনে, কিন্তু সেটা গ্রহণ করতে পারে না, এটাও হতে পারে। অপশন নাম্বার সি বলছে প্রকাশমূলক গ্রহণমূলক উভয় ভাষাই ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এক্ষেত্রে সঠিক আনসার অপশন নাম্বার সি। চলে আসি পরের প্রশ্ন, বলছে ধীর শিখনকারী বা স্লো লার্নিং শিশুদের আর কি নামে ডাকা হয়? যে সমস্ত স্টুডেন্ট স্লো লার্নিং করে, যাদের আইকিউ 70 নিচে, নিচে, তাদেরকে আমরা কি বলবো? স্লো লার্নার বলবো। তাদেরকে অন্যভাবে এখন ডাকা যায়, তাদেরকে কি বলা হয়? এডুকেশনালি অ্যাবনর্মাল, এডুকেশনালি সাবনর্মাল, এডুকেশনাল ডিপ্রাইভ, নানাবধি স্বভাব। তাহলে আনসার হবে অপশন নাম্বার বি, এডুকেশনাল সাবনর্মাল। তারা নর্মালের মতোই কিন্তু নর্মাল না, তাই এদেরকে বলা হয় কি? সাবনর্মাল। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। পরের প্রশ্ন, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেপিডি ধারণাটি কে দিয়েছেন? ভাইগর্স্কি, স্কিনার, কোহেলবার্গ এবং নানাবিসাবাব। এর উপরে আমরা ডিটেলসে ক্লাস করেছি। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণাটি কে দিয়েছেন? অবশ্যই অপশন নাম্বার এ, ভাইগর্স্কি। পরের প্রশ্ন, বিকাশ বা ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? এটা গুণগত পরিবর্তন, পরিমাণগত পরিবর্তন, গুণগত পরিমাণগত উভয় পরিবর্তন। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, এটা গুণগত এবং পরিমাণগত উভয়। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? বিকাশ সমান গতিতে ঘটে না। কারণটা কি? দেখো, বিকাশ কিন্তু সমান গতিতে ঘটে না, এটা তো আমরা জানি। কারণ ধরো এখানে রয়েছে কি রাম, এটা রামের বয়স হচ্ছে 2 বছর। সেখানে রয়েছে কি শ্যামের বয়সও 2 বছর। রামের ওজন 15 কেজি, শ্যামের ওজন
20 কেজি হতে পারে কিনা বলো। শ্যাম দৌড়াদৌড়ি করতে ভালো পারে, রাম দৌড়াদৌড়ি করতে ভালো পারে না, হতে পারে কিনা বলো। রাম ভালো গান পারে, শ্যাম ভালো গান পারে না, হতে পারে কিনা বলো। অবশ্যই পারে। তাহলে বলছে যে বিকাশ বা ডেভেলপমেন্ট সমান গতিতে ঘটে না। দেখা গেল রাম 2 বছর বয়সে 10টি কথা বলতে পারে, সেখানে শ্যাম 15টি কথা বলতেই পারে, কারণ সবার তো একই রকম হবে না। বলছে বিকাশ সমান গতিতে ঘটে, কখনোই না। বিকাশ খুব ধীর গতিতে ঘটে, এটাও ভুল, কারণ এক একটা টাইমে বিকাশ এক এক রকম ভাবে ঘটে। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। চলো নেক্সট দেখো। এবার এখানে আমি ডিটেলসে লিখেছি যে বিকাশের কি বলছে, বিভিন্ন যে গতি রয়েছে সেগুলো আমরা দেখব। যে বিকাশের গতিটা কি বলছে, এটি ধারাবাহিক প্রক্রিয়া হলো, এর গতি সবসময় সমান বা লিনিয়ার থাকে না। তাহলে বিকাশের যে গতি সেটা কিন্তু কখনো লিনিয়ার হবে না, এটা রৈখিক হবে না, কিন্তু খুব ভালো করে মনে রাখবে। কারণটা কি? কারণ যখন একটা শিশুর বয়স জন্ম থেকে 2 বছর, তখন তার বিকাশ খুবই দ্রুত ভাবে ঘটে, খুবই দ্রুত হয়। যখন একটা শিশু ইনফেন্স স্টেজে থাকে, তখন তার ডেভেলপমেন্ট খুবই দ্রুত হয়। যখন একটা শিশু চাইল্ডহুড পর্যায়ে যায়, তখন তার বিকাশ কিছুটা ধীর গতিতে হয়ে যায়। তারপর যখন কৈশোরকাল আসে, কৈশোরকালের ঠিক আগের যে 2 বছর, মানে কৈশোরকালের ঠিক আগের বছরগুলিতে বিকাশ আবার দ্রুত গতিতে ঘটতে থাকে। আর যখন সেই শিশু প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন ধীরে ধীরে তার বিকাশের গতি কমতে থাকে। এগুলো একটু মনে রাখবো। নেক্সট দেখো, পিঁয়াজের মতে নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্টের প্রথম স্তর কোনটি? বলছে স্টেজ অফ অটোনোমাস মোরালিটি, তারপর বলছে কি মোরালিটি বাই কোঅপারেশন, রেসিপ্রোসিটি, স্টেজ অফ কনভেনশনাল মোরালিটি, আর নান অফ দিস অ্যাবভ। আমরা এই প্রশ্নের উত্তরটা হয়তো অনেকে দিতে পারছি না, আমরা একটু ডিটেলসে পড়ে নিই, তারপর নিজেরাই অ্যান্সার দেবে। বলছে দেখো, পিঁয়াজে মোরাল জাজমেন্ট অফ দ্য চাইল্ড গ্রন্থ, মানে 1932 সালে একটি গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থতে তিনি কি বলেছেন, যে শিশুর নৈতিক বিকাশের 3টি প্রধান স্তর দেখতে পাই। কটি স্টেজ দেখতে পাচ্ছি? 3টি। কি কি? নাম্বার 1, প্রথম হচ্ছে কি প্রি মোরাল স্টেজ বা অ্যানোমি। তাহলে কি বলা হচ্ছে, প্রথম যে স্টেজটি রয়েছে সেটাকে বলা হয় প্রি মোরাল বা অ্যানোমি। এটা 4 থেকে 5 বছর। এই বয়সে শিশুদের মধ্যে নৈতিকতার কোনো স্পষ্ট ধারণা গড়ে ওঠে না। আমাকে 2 দিন আগে গ্রুপে বলছিল যে স্যার পেঁয়াজের নৈতিক বিকাশের ক্লাসটা করিয়ে দেন। তো আজকে পেঁয়াজের নৈতিক বিকাশের ক্লাসটা আমি করিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখো। তাহলে পেঁয়াজে কি করছেন, 3টি স্টেজের কথা বলেছেন। প্রথম স্টেজের নাম কি? প্রি মোরাল স্টেজ বা অ্যানোমি। এটার বয়স সীমা কত? 4 থেকে 5 বছর। এই বয়সে শিশুদের নৈতিকতার মধ্যে কোনো রকম স্পষ্টতা দেখায় যায়, অর্থাৎ কোনটা ভালো কোনটা মন্দ শিশুরা ভালো বুঝতে পারে না। কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব। বলছে শিশুরা তাদের নিজের মতো খেয়াল মেতে থাকে, খেলার নির্দিষ্ট নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তা অনুভব করে না। দেখবে কোনো একটা খেলা বা ছোট বাচ্চাকে যদি খেলতে নিয়ে যাও, সে কিন্তু কোনো রকম খেলার নিয়ম কারণ মেনে চলে না, তার যেটা মনে হবে সে সেটাই করবে। কোনটা ভালো কোনটা মন্দ সেটা কিন্তু একদমই সে বুঝতে পারে না। 2 নম্বর বলছে হেটেরোনোমাস মোরালিটি বা মোরাল রিয়ালিজম। এটা কি বলছে, 5 থেকে 9 বছর বা 10 বছর এই স্তরে নৈতিকতার বাইরে কোনো শক্তির, যেমন বাবা মা শিক্ষক সমাজ দ্বারা পরিচালিত হয়। শব্দটির অর্থ হলো অন্যের দ্বারা নিয়ন্ত্রণ থাকা। হেটেরোনোমাস কথার অর্থ হচ্ছে অন্যের দ্বারা নিয়ন্ত্রণ করা। অর্থাৎ এই যে স্তর 9 থেকে 10 বছর, সরি 5 থেকে যে 10 বছর বয়স, এই স্তরে একটা শিশুর নৈতিকতা নির্ধারণ করে কে? তার ভালো মন্দ বিচার করে কে? তার বাবা মা, তার সমাজ, তার গার্জিয়ান। সেটা যা বলে সে সেটা করার চেষ্টা করে। এক্ষেত্রে আমরা কি বৈশিষ্ট্য দেখতে পাবো? নিয়ম অপরিবর্তনীয়। ধরো কোনো একটা নিয়ম তৈরি করা হয়েছে, তারা মনে করে যে এই নিয়মটা বাবা তৈরি করেছে মানে ঠিক, এই নিয়মটা কখনো ভাঙা যাবে না। আবার কি বলা হয়েছে, এখানে ফলাফলের ওপরে গুরুত্ব দেওয়া হয়। ফলাফল মানে ভালো করে বোঝো। ধরো এখানে দুটো বাচ্চা আছে, এর নাম হচ্ছে রাম আর এর নাম হচ্ছে শ্যাম, ঠিক আছে? রাম ইচ্ছা করে, কি বললাম, রাম ইচ্ছা করে রান্নাঘর থেকে 3টে কাচের গ্লাস ভেঙে ফেলেছে, ইচ্ছা করে। আর শ্যাম অনিচ্ছাকৃত কোনোভাবে সে 5খানা কাচের গ্লাস ভেঙে ফেলেছে। এবার একটা বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বলো তো শব্দে কে দোষী? বাচ্চাটা বলবে যে স্যার শ্যাম বেশি দোষী, কারণ শ্যাম 5টা গ্লাস ভেঙেছে। বুঝতে পেরেছো? কারণ এখানে ফলাফলের উপর গুরুত্ব দিচ্ছে, সে কিন্তু উদ্দেশ্যের উপর গুরুত্ব দিচ্ছে না, যে সে অনিচ্ছাকৃত ভাঙলো আর ও ইচ্ছাকৃত ভেঙেছে, ইচ্ছাকৃত যে ভেঙেছে সে বেশি দোষী, এটা বলবে না। কারণ তার নৈতিকতা ফলাফলের উপর নির্ভর করবে, এবং তারা মনে করে যে এখানে ভুল করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। 3 নম্বর স্টেজ চলে আসো,
যে স্বায়ত্তশাসিত বা আত্মবশ নৈতিকতার স্তর বা অটোনোমাস মোরালিটি বা মোরাল রিয়ালিটিজম, এটা কি হচ্ছে 10 বছর বা তার বেশি। এক্ষেত্রে ঠিক তার উল্টোটা আমরা দেখতে পাবো, ঠিক উল্টোটা, যে তারা মনে করে যে নিয়ম হচ্ছে পরিবর্তনশীল আমাদের জন্য, ব্যক্তির জন্য। তাহলে মানুষের ভালো মন্দের জন্য কিন্তু নিয়ম প্রতিনিয়ত পরিবর্তন হয় এই স্তরে, তারা বুঝতে শেখে। আর এই স্তরে ফোকাস কি করছে, উদ্দেশ্যের উপর ফোকাস করছে। আর মাথায় রাখবে, ওই যে কে বেশি দোষী, যে ইচ্ছাকৃতভাবে ভেঙেছে সে বেশি দোষী, এক্ষেত্রে সে কিন্তু বলতে পারবে। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্ন। দেখো, কোহেলবার্গের মতে নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্টের 3টি স্তরে বিভক্ত। এই প্রতিটি স্তরে কটি করে ধাপ থাকে? বলছে 3টি ধাপ, 2টি ধাপ, 4টি ধাপ। এখানে কি থাকে? 2টি ধাপ। কারণ আমরা জানি কোরালের যে কোহেলবার্গের যে নৈতিক ডেভেলপমেন্ট, সেখানে 3টি লেভেল থাকে। কি থাকে? 3টি লেভেল থাকে, আর 6টি স্টেজ থাকে। কটি থাকে? 6টি স্টেজ থাকে, তাই তো? তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। দেখো লেখা আছে 3টি লেভেল থাকে আর 6টি স্টেজ থাকে। তাহলে প্রথম লেভেল কোনটি? প্রি কনভেনশনাল, এটা হচ্ছে কি অবিডেন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন, এগুলো ডিটেলসে পড়িয়েছি। 2 নম্বর বলছে ইন্ডিভিজুয়ালিজম এক্সচেঞ্জ, যেটাকে বলা হয়। আর দ্বিতীয় লেভেলটা কি? দ্বিতীয় লেভেল হচ্ছে কনভেনশনাল। কনভেনশনাল আবার দুটো স্টেজ রয়েছে, গুড বয় ব্যাড বয়, গুড মানে গুড বয় গুড গার্ল। আরটা রয়েছে লো অ্যান্ড অর্ডার অ্যান্ড সোশ্যাল সিস্টেম ওরিয়েন্টেশন। এগুলো কিন্তু ডিটেলসে পড়িয়েছি, যারা বুঝতে পারছো না অবশ্যই থিওরি ক্লাসগুলো করবে। নেক্সট দেখো, পোস্ট কনভেনশনাল স্টেজের ক্ষেত্রেও দুটো দেখতে পাবো, সোশ্যাল কন্ট্রাক্ট আর একটা হচ্ছে ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপাল। তাহলে এগুলো কিন্তু একটু ভালো করে দেখে আসবে। নেক্সট দেখো, ব্যক্তিত্ব গঠনের 2টি প্রধান উপাদান কি? তাহলে পার্সোনালিটি চ্যাপ্টারটা একটু তোমাদেরকে ভালো করে পড়াবো, কারণ এই পার্সোনালিটি চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। তাহলে পার্সোনালিটি গড়ে তোলার 2টি প্রধান কারণ হচ্ছে বৃদ্ধি বিকাশ, আবেগীয় আচরণ, সংবেদনশীল আচরণের ধারণা। নেক্সট বলছে আত্মধারণা, সেলফ কনসেপ্ট এবং ট্রেট। আর একটা বলছে কি, ওপরে কোনোটাই নয়। তাই পার্সোনালিটি গঠনের জন্য অপশন নাম্বার সি দরকার। এটা হচ্ছে আত্মধারণা এবং আত্ম বৈশিষ্ট্য, অপশন সি। কেন হচ্ছে এখানে সবকিছু লেখা আছে, একটু তোমরা নিজের একটু পড়ে নিবে এগুলো। ঠিক আছে, চলো নেক্সট দেখো, অ্যাডোলেসেন্স বা মনোভাব বা অ্যাটিটিউড, আচরণের বিহেভিয়ার পরিবর্তন হার কোনটির সঙ্গে সামন্তরালে ঘটে? শারীরিক পরিবর্তন, বুদ্ধিমত্তার হার, প্রতিবন্ধকতার হার, কোনোটা নয়। কি হবে অ্যান্সার? অপশন নাম্বার ই শারীরিক পরিবর্তন। কৈশোরকালে যেহেতু বলেছে, তাহলে একটা শিশুর যতটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট ঘটবে, তার কৈশোরকালে তার মনোভাব আচরণ ততটাই আমরা দেখতে পাবো। অপশন এ। দেখো, বিকাশমূলক মনোবিজ্ঞানী এলিজাবেথ বি হারলক এই কথাটি বলেছেন যে কৈশোরের মনোভাব আচরণ পরিবর্তনের গতি বা হার শারীরিক পরিবর্তনের সঙ্গে সামান্তরালভাবে ঘটে। কিভাবে ঘটে? সামান্তরালভাবে ঘটে। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তাহলে এগুলো একটু ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত কোন বিকল্পটি সঠিক? কৈশোর একটি ভয়ঙ্কর বয়স, কৈশোর অবাস্তবতার বয়স, অপশন সি উভয় কারেক্ট, অপশন ডি কোনোটা নয়। এক্ষেত্রে সঠিক আনসার অপশন নাম্বার সি, দুটোই ঠিক। কৈশোরকালে একটা শিশুর জীবন ভয়ঙ্কর হয়ে যায় এবং অবাস্তবতার মধ্যে সে জীবনযাপন করে। এলিজাবেথ বি হারলক এখানে সব কিছু বলে দিয়েছেন, একটু তোমরা এটা পড়ে নেবে, তাহলে সব জিনিসটা তোমাদের ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? বলছে সৃজনশীলতা হলো চিন্তা করা, অনুসন্ধান করা, আবিষ্কার করা, কল্পনা করা, করার বিষয় না, বিষয় নয় বলেছে। তাহলে ভুল হয়ে গেল এটা। 2 নম্বর বলছে সৃজনশীলতা অন্যের চেয়ে ভালো কিছু করার বিষয় নয়। এটা এটা কিন্তু ঠিক, এটা ঠিক। কারণ সৃজনশীলতা বলতে কিছু নতুনত্ব করা, সেটা ভালোই যে হবে এমনটা নয়, খারাপও হতে পারে, কিন্তু নতুনত্ব রয়েছে। সৃজনশীলতা বিষয়গুলিকে ভিন্নভাবে দেখা ও সাড়া দেওয়ার উপায় নয়, এটাও ঠিক। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। তাই অপশন নাম্বার কি হবে? বলছে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? সৃজনশীলতা অন্যদের চেয়ে ভালো কিছু করার বিষয় নয়, তাই না? যে বিষয় নয় বলেছে, তাহলে এটা কি? এটা ঠিক। সৃজনশীলতা অন্যের চেয়ে ভালো কিছু করার বিষয় নয়, এটা কিন্তু একদমই ঠিক, অপশন বি। নেক্সট দেখো, মেধাবী শিশু বা গিফটেড চাইল্ড কাদেরকে বলা হয়? যে কোনো ক্ষেত্রে ধারাবাহিকভাবে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে, যে সাধারণ বুদ্ধিমত্তা বা জেনারেল ইন্টেলিজেন্স ও বিশেষ সক্ষমতায় প্রদর্শন করে। অপশন নাম্বার সি উভয়, অপশন নাম্বার ডি কোনোটি নয়। তো সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি। চলো নেক্সট দেখো,
গ্যালটন এবং কার্ল পিয়ারসন মতে একজন মানুষ যা হয় তা মূলত কিসের কারণে? তাহলে গ্যালটন এবং কার্ল পিয়ারসন এরা দুজন হচ্ছে পার্সোনালিটি থিওরির উপরে ব্যাখ্যা করেছেন। এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে কি অপশন নাম্বারে বংশগতি। তাহলে আনসার কি হবে বংশগতি। তাহলে গ্যালটন এবং কার্ল পিয়ারসন কিন্তু বংশগতির উপরে গুরুত্ব দিয়েছেন। পরের প্রশ্ন বলছে বুদ্ধি বৃত্তিক বা ইন্টেলেকচুয়াল বৃদ্ধি বিকাশের হার শৈশবে অত্যন্ত দ্রুত থাকে এবং পরে ধীরে ধীরে কি হয়? আমরা এর আগেই পড়লাম যে শৈশবে শিশুর বিকাশ দ্রুত থাকে, তারপর ধীরে ধীরে হ্রাস পায়। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। পরের প্রশ্ন বলছে প্রিন্সিপাল অফ অর্ডারলি ডেভেলপমেন্ট কোন দিকে যায়? মানে বলছে বিশেষ থেকে সাধারণ, স্বাভাবিক থেকে মানে অস্বাভাবিক থেকে স্বাভাবিক, সাধারণ থেকে বিশেষ, কোনোটি নয়। তাহলে এক্ষেত্রে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার সি, সাধারণ থেকে বিশেষ। এই প্রশ্নের ডিটেলস তোমরা এই জায়গাটাতে পেয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটায় দেখো এখানে করানো আছে, আমি একটু গোলমাল করে ফেলেছি জাস্ট, এখানে কিন্তু করানো আছে সেফালো ক্যাডওয়াল, প্রক্সিমা ডিস্টাল, এগুলো কিন্তু একটু পড়ে নেবে। ঠিক আছে, চলে আসি। এবার বলছে এরিকসনের কটি স্তর রয়েছে? এরিকসনের, যাকে বলা হয় সাইকো সোশ্যাল ডেভেলপমেন্টের কটি স্টেজ রয়েছে? আনসার কি হবে? 8টি, 6টি, 4টি। সঠিক আনসার অপশন নাম্বার এ 8টি। তাহলে 8টি স্টেজ কি কি দেখে নাও, একটু পড়ে নেবে। দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার করে রয়েছে, এগুলো একটু মুখস্থ করে রাখবে। ঠিক আছে, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। চলে আসি 22 নাম্বারটা, রাগ, ভয় এর মতো অপ্রীতিকর আবেগ যা ব্যক্তির বিকাশের জন্য ক্ষতিকর, এগুলোকে কি বলা হয়? মানে অযৌক্তিক আবেগ, বিচ্যুতিমূলক আবেগ, নেতিবাচক আবেগ, কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক আনসার অপশন নাম্বার সি, নেতিবাচক আবেগ, অপশন সি। চলে আসি পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শিশুর ভাষা বিকাশকে বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টকে প্রভাবিত করে না? ম্যাচিউরিটি মানে পরিণমন অবশ্যই করে। 2 নম্বর হচ্ছে পার্সোনালিটি করে। 3 নম্বর হচ্ছে বুদ্ধির স্তর করে। অপশন নাম্বার ডি কোনোটি নয়। তাহলে এক্ষেত্রে সঠিক আনসার অপশন নাম্বার ডি, কোনোটি নয়। তাহলে কেন নয় সমস্ত কিছু এখানে ডিটেলসে লেখা আছে, একটু পড়ে নেবে একদম সহজ ভাষায়। বলছে পিঁয়াজে শিশুদের নৈতিক বিকাশ ডেভেলপমেন্টের বিভিন্ন স্তর নির্ণয়ের জন্য কোন পদ্ধতি অবলম্বন করছে? কাউন্সিলিং মেথড, ইন্টারভিউ মেথড, এক্সামিনেশন মেথড, নান অফ দিস অ্যাবভ। সঠিক আনসার কি হবে? ইন্টারভিউ মেথড, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। কেন ইন্টারভিউ মেথড হলো? সব কিছু সুন্দর করে লেখা আছে, যদি একবার পড়ো, পড়লেই দেখবি বুঝতে পারো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। নেক্সট দেখো, বিদ্যালয়ের শিক্ষণে বা স্কুল লার্নিং এ মোটিভেশন বলতে কি বোঝায়? তাহলে স্কুলের মোটিভেশন বলতে কি বোঝাচ্ছে? শিক্ষার্থীর মধ্যে কাঙ্ক্ষিত আচরণ পরিচালিত করা, মানে শিক্ষার্থী কি চাইছে না চাইছে সেগুলোকে পরিচালন করা, পরীক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য পরিচালিত করা, নিয়মিত সব ক্লাসে উপস্থিত থাকার জন্য পরিচালনা করা। অপশন নাম্বার ডি, অপরে কোনোটা নয়। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ। চলে আসি পরের প্রশ্ন, এখানে সবকিছু ডিটেলসে লেখা আছে, একটু পড়ে নেবে, খুবই সহজ ভাষায় লেখা। বলছে পার্সোনালিটি এ সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন, এই গ্রন্থটি কে লিখেছেন? ব্রাউন, আরবি ক্যাটেল, অ্যালফোর্ড, আর নান অফ দিস অ্যাবাভ। আনসার করো। তাহলে এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, অ্যালপোর্ট। চলে আসছো, ডিটেলসে লেখা আছে, পড়ে নেবে। 27 নম্বর প্রশ্ন বলছে ডেলেন কুইন্ট বলতে কি বোঝায়? ডেলেন কুইন্ট বলতে বোঝাচ্ছে যে যে সমস্ত শিশুদের বয়স 18 বছরের নিচে কিন্তু তারা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত, তাদেরকে কি বলে? ডেলেন কুইন্টস বলতে বোঝায়। তাহলে ডেলেন কুইন্টস বলতে বোঝাচ্ছে বহুমুখী প্রতিবন্ধী শিশু, একদমই নয়। আবেগগতভাবে ব্যতিক্রমী শিশু, একদম নয়। গুরুতর মানসিকভাবে প্রতিবন্ধী, নয়। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, কারণ ডেলিকুয়েন্টস বলতে বোঝাচ্ছে অপরাধী শিশু যাদের বয়স 18 বছরের নিচে। সব লেখা আছে, পড়ে নিবে। বলছে লার্নিং মূলত কিসের ওপর নির্ভর করে? প্র্যাকটিস, এক্সপিরিয়েন্স, শিক্ষা প্রতিষ্ঠানের মানের ওপরে, প্রশিক্ষিত শিক্ষণের প্রাপ্যতার ওপরে, ওপরে কোনোটা নয়। তাহলে লার্নিং কিসের উপরে গড়ে উঠেছে? লার্নিং হচ্ছে অনুশীলন এবং অভিজ্ঞতা। অপশন নাম্বার এ। ঠিক আছে, পড়ে নিবে। নিম্নলিখিত কোনটি সমস্যা সমাধান বা প্রবলেম সলভিং এর জন্য ব্যবহৃত পদ্ধতি নয়? পদ্ধতি
অ্যালগরিদম পদ্ধতি, ইউরিস্টিক পদ্ধতি, শনাক্তকরণ পদ্ধতি কোনটি নয়? এক্ষেত্রে সঠিক আনসার অপশন নাম্বার সি, কারণ এটা কোনো পদ্ধতি বা মেথড নয়, এটা একটা স্টেজ। তাহলে হচ্ছে কি প্রবলেম সলভিং এর মেথডের একটি স্টেজ, অপশন সি। তাহলে প্রবলেম সলভিং মেথডের যে 6টি স্টেজ কি কি খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথমে সমস্যাগুলোকে নির্বাচন করব, তারপর চিহ্নিতকরণ করব, তথ্য সংগ্রহ করব, তারপরে হচ্ছে আনুমানিক সিদ্ধান্ত নেব, তারপরে হচ্ছে পরীক্ষা করে সেটাকে যাচাই করব, তারপর সঠিক ফলাফলে উপনীত হব। তাহলে এগুলো একটু পড়ে নেবে। লাস্ট কোশ্চেন, সেলফ অ্যাকচুয়ালাইজেশন বলতে কি বোঝায় বা এই থিওরিটা কে দিয়েছেন? ক্যারল, ব্রাউন, ম্যাসলো আর নানাদি সেবাব। সঠিক আনসার কি হবে? ম্যাসলো, তাই তো? এটা আব্রাহাম ম্যাসলো হবে সঠিক আনসার। দেখতে পাচ্ছ এখান থেকে পরীক্ষা বারবার প্রশ্ন আসছে। একটা ফিজিওলজিক্যাল নিডস, সেফটি নিডস, লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, সেলফ স্টিম আর সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তাহলে হচ্ছে কি সাইকোলজি ফিজিওলজিক্যালের মধ্যে ব্রিদিং, ফুড, ওয়াটার, শেল্টার, এগুলো সব কিন্তু ডিটেলসে ক্লাস করানো আছে। একটু তোমরা কষ্ট করে ক্লাসগুলো দেখে রিভিশন করো, দেখবে এর মধ্যে থেকেই প্রশ্ন আসছে। তাহলে ত্রিপুরা টেটের আপার প্রাইমারি প্রশ্ন নিশ্চয়ই দেখলে, কার কত স্কোর হয়েছে অবশ্যই জানিয়ে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ।